সে দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসতে লাগলো। হাতের মুষ্টি এতটাই শক্ত করে ধরল যে রক বেরিয়ে এলো। তার চোখে যেন প্রচণ্ড ঈর্ষা, অভিমান আর এক ধরনের অজানা কষ্ট খেলা করছে। ওদের দেখলে মনে হচ্ছে যেন ওরা একে অপরের প্রতি প্রচণ্ড গভীর অনুভূতি পোষণ করে, যেন এই মুহূর্তে ওদের মাঝে যে দূরত্ব ছিল সেটাও হারিয়ে গেছে। আর এই দৃশ্য সে সহ্য করতে পারছে না। তার সমস্ত অস্তিত্ব যেন চিৎকার করে বলতে চাইছে, এটা কি হচ্ছে এখানে? রাগে অভিমানে দুঃসহ যন্ত্রণায় এক ব্যক্তি দাঁড়িয়েছিল সদর দরজার সামনে। তার দৃষ্টি ঠিকরে বেরিয়ে আসছে আগুনের মতো। হয়তো কেউ বাইরে থেকে দেখলে বলতো এই চোখের ভাষা একটাই, ধ্বংস। কিন্তু না, শুধু ধ্বংস নয়, এতে আছে এক ধরনের ভয়ঙ্কর দহন, যার উত্তাপে আশেপাশের পরিবেশও যেন গুমোট হয়ে উঠেছে। যেই মুহূর্তে আতিয়া আর অরিশের হাসির রোল উঠল, আতিয়া হোঁচট খেয়ে পড়ে গেল অরিশের বুকের ওপর। তার চুল আটকে গেল অরিশের জামার বোতামে। সেই মুহূর্তেই ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে যেন আর সহ্য করতে পারল না। সোজা ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলো। এক পলকও দেরি না করে আতিয়াকে এক ঝটকায় অরিশের বুক থেকে আলাদা করে দিল। হতবাক হয়ে গেল ওরা। অরিশ কিছু বলার আগেই আতিয়ার হাত ধরে সিঁড়ির দিকে টেনে নিয়ে গেল সেই আগুন দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, হাবরার। আতিয়া আতঙ্কে কেঁপে উঠল। তার হাতের মুষ্টি শক্ত, তার চলাফেরায় এক ধরনের প্রচণ্ড ক্রোধের প্রকাশ। আতিয়া তাকিয়ে দেখল সে একেবারে নির্জীব হয়ে গেছে। তার মুখটা এতটাই কঠিন আর শীতল যে মনে হচ্ছে সে এখন যা করবে তার জন্য একটুও অনুতাপ করবে না। আতিয়া ভেতরে ভেতরে ভয় পেয়ে গেল। সে জানে আবরার যা জানে তা সত্য নয়। সে জানে না যে তার ভাই এখনও বেঁচে আছে। সে যা জানে তা হলো অরিশ তার শত্রু। এখন যদি এই রাগে, এই ভুল বোঝাবুঝির জেরে আবরার কিছু করে ফেলে। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ আতিয়া নিজেকে এক ধাক্কায় আবরারের রুমে আবিষ্কার করল। ধপ! আবরার তাকে ঠেলে বিছানায় ফেলে দিল। আতিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, ভয়ে, বিস্ময়ে, কষ্টে। এই আবরার কি তার সেই পরিচিত আবরার, যে মানুষটা তাকে ধমক দিত, আগলিয়ে রাখত? না, এই আবরার সম্পূর্ণ ভিন্ন। এই আবরার ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার রূপ ভয়ঙ্কর। আতিয়া মুখ খুলে কিছু বলবে, কিন্তু তার আগেই শপাত। এক ঝটকায় আবরারের শক্ত হাতের থাপ্পড় পড়ল আতিয়ার গালে। বুকের ভেতরটা কেঁপে উঠল আতিয়ার। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। শপাত, আরেকটা থাপ্পড়। এইবারও সে কিছু বুঝে ওঠার আগেই মুখ ঘুরে গেল। পুরো মুখ জুড়ে অসহ্য জ্বালা ছড়িয়ে পড়ল। তার মাথা ঝিমঝিম করতে লাগলো। শরীর এমনিতেই দুর্বল ছিল, এখন যেন পুরোপুরি ভেঙে পড়ছে। তবুও আবরারের রাগ কমছে না। সে আতিয়াকে আবারও টেনে তুলল। এইবার এত জোরে ধাক্কা দিল যে থপ। আতিয়া গিয়ে সোজা ড্রেসিং টেবিলে ধাক্কা খেল। কচকচ একটা গভীর কেটে যাওয়া শব্দ হলো। আর পর মুহূর্তেই আতিয়ার কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল। সে মাটিতে পড়ে গেল। রক্তের লাল ধারা গড়িয়ে গড়িয়ে নিচের কাঠের মেঝেতে ছড়িয়ে পড়তে লাগলো। আতিয়া কুঁকড়ে গেল ব্যথায়। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, যেন পৃথিবী দুলছে। কিন্তু আবরার একটুও থামল না, আবার এগিয়ে এলো। আতিয়ার হাত ধরে তাকে শক্ত করে তুলে দেওয়ালের সাথে চেপে ধরল। তার দৃষ্টি এখনও আগুনের মতোই জ্বলছে। তার ঠোঁট কাঁপছে, যেন সে প্রচণ্ড কিছু বলতে চায়, কিন্তু নিজেকে সামলানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তারপর সে বলল, যে আমার, সে ১০০% আমার। ১% যদি অন্য কারোর হয়, তাহলে সে কখনোই আমার ছিল না, আমার হবে না। আমি তাকে আমার থেকে দূরে সরিয়ে রাখব, হোক সে আমার ঘরওয়ালি। আতিয়া হালকা ফোঁপাতে লাগলো, কষ্টে, ব্যথায় আর ভয়ঙ্কর আতঙ্কে। আবরারের শক্ত হাতে সে বন্দী। তার শরীর অবশ হয়ে যাচ্ছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। এই কি ভালোবাসা? এই কি সেই মানুষ যার প্রেমে সে একসময় ডুবে গিয়েছিল? নাকি ভালোবাসার আরেক নামই দহন? আতিয়ার চোখের সামনে যেন সব কিছু কাঁপতে শুরু করেছে। তার কপাল থেকে এখনও রক্ত গড়িয়ে পড়ছে। চোখের কোণে জমে থাকা জলগুলো গাল বেয়ে নেমে আসছে, কিন্তু আবরারের মুখে কোনো অনুশোচনার ছাপ নেই।
সে যেন রক্তাক্ত আতিয়ার মুখের দিকে তাকিয়েও কিছুই অনুভব করতে পারছে না। এমন করলেন কেন আমার সাথে? আমি কি করেছি? অস্পষ্ট কণ্ঠে অনেক কষ্টে বলে উঠল আতিয়া। তার গলায় আটকে থাকা কান্না যেন গলাটা বন্ধ করে ফেলেছে। কিন্তু আবরার, সে যেন একটুও কষ্ট পেল না আতিয়ার এই কথা শুনে, বরং তার চোখের আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। সেও হিসিয়ে বলে উঠল, নাগরদের সাথে থাকার সময় মনে থাকে না তুই কি করিস আর কি করিস না? আতিয়া হতভম্ব হয়ে গেল। নাগর? আবরার তাকে এমন একটা তকমা দিয়ে দিল। আতিয়া অবিশ্বাসে আবরারের দিকে তাকিয়ে বলল, নাগর? আপনি কি বলছেন? নির্জীব মানুষ। তার এই নির্লিপ্ত প্রশ্ন যেন আরও আগুন ঢেলে দিল আবরারের রক্তে। তার রাগ যেন এবার সমস্ত সীমা ছাড়িয়ে গেল। সপাত আরেকটা শক্ত থাপ্পড় আতিয়ার গালে আছড়ে পড়ল। আতিয়া এখন আর সহ্য করতে পারছে না। তার শরীর অসাড় হয়ে যাচ্ছে। কিন্তু আবরার, সে যেন পাথরের মতো দাঁড়িয়ে। তার চোখে একটুও দয়া নেই। সে কপাল কুঁচকে কঠিন কণ্ঠে বলল, তোকে আর এইসব নাগরদের কথা আমি শুনতে চাই না। আমি আমার বিচ্ছেদ চাই। বিচ্ছেদ? আতিয়ার বুক ধরপড় করে উঠল। বিচ্ছেদ? তার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে আসছে। সে বিশ্বাস করতে পারছে না যে এই কথা আবরারের মুখ থেকে বেরোচ্ছে। কিভাবে একটা মানুষ এতটা বদলে যেতে পারে? কিভাবে এতটা নির্দয় হতে পারে? আতিয়া থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বিচ্ছেদ? তার গলা ধরে আসছে, যেন এই শব্দগুলো উচ্চারণ করতেই পারছে না। কিন্তু আবরার, সে আরও এক ধাপ এগিয়ে এলো। আতিয়ার গাল চেপে ধরল শক্ত হাতে, এতটাই শক্ত যে আতিয়ার ব্যথায় চোখ বন্ধ হয়ে এলো। তার ঠোঁট নীলচে হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবরার ঠান্ডা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আমার বিচ্ছেদ চাই। তোর মতো নষ্টা চরিত্রের মেয়েকে আমার অর্ধাঙ্গিনী ভাবতেও ঘৃণা লাগছে। ঘৃণা? এই একটা শব্দ আতিয়ার হৃদয় ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। সে কিছু বলার চেষ্টা করল, এমনভাবে চেপে আছে যে কোনো শব্দই বের হচ্ছে না। তবুও অনেক কষ্টে ফিসফিস করে বলে উঠল, বিচ্ছেদেই যদি আপনার শেষ সমাধান হয়, তাহলে কেন আমার মনের সুপ্ত অনুভূতিগুলো নিয়ে এভাবে খেলা করলেন? কেন আমার মনে আপনার জন্য ভালোবাসার ফুল ফোটালেন? কেন তাকে এতটা আশার আলো দেখিয়ে, এতটা স্বপ্ন দেখিয়ে শেষমেশ এভাবে ছুঁড়ে ফেলা হলো? এই কথাগুলো কি আবরারের হৃদয়ে কোনো প্রভাব ফেলল? না, বরং সে এবার আরও এক ধাপ ভয়ঙ্কর কিছু করল। সে আতিয়ার মুখ থেকে তার হাত সরিয়ে নিয়ে প্যান্টের পেছন থেকে পিস্তল বের করলো। আতিয়ার বুক কেঁপে উঠল, তার চোখ বড় হয়ে গেল। কিন্তু সে কিছু বোঝার আগেই আবরার সেই পিস্তলের নল ঠেসে ধরল আতিয়ার ঠোঁটের ওপর। আতিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তার চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে গেল, এমনকি তার কান্নাও আটকে গেল গলায়। এই কি তার শেষ মুহূর্ত? এই কি তার ভালোবাসার পরিণতি? আবরারের দৃষ্টি হিমশীতল, তার মুখে কোনো আবেগ নেই। তার ঠোঁট থেকে শুধু একটাই কথা বের হলো, আমার স্ত্রী যদি আমার হয়েও আমার না হয়, তাহলে সে আর কারোর হবে না। আবরার ফাহাদের কণ্ঠে যেন এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এলো। তার গলার স্বর দৃঢ়, তীক্ষ্ণ, যেন প্রতিশোধের অগ্নিস্ফুলিঙ্গ জ্বলছে চোখে। আতিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। শরীরের প্রতিটি কোষ জমে গেল আতঙ্কে। সে কি সত্যি তাকে মেরে ফেলবে? আবরারের ঠোঁটের কোণে এক তাচ্ছিলের হাসি খেলা করছিল, চোখে তীব্র অন্ধকার। পিস্তলের নলের সামনে দাঁড়িয়ে আতিয়া অনুভব করল এই কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু ক্লিক! আবরার হঠাৎই পিস্তল নামে নিল। মুখের কঠিন অভিব্যক্তি এক মুহূর্তের জন্য টলে গেল, যেন এক অনাহুত যুদ্ধ চলছে তার ভেতরে। তারপর এক ঝটকায় আতিয়া দুই বাহু শক্ত করে চেপে ধরল। তার আঙুলের চাপ এতটাই শক্ত ছিল যে আতিয়া কোকিয়ে উঠল। মারতে পারলাম না তোকে। তার কণ্ঠে ঘৃণা, হতাশা আর এক অজানা দ্বন্দ্বের ছায়া ফুটে উঠল। কেন পারলাম না জানিস? সে নিজের মনের ভেতরে যেন প্রশ্ন করছিল। উত্তরের সন্ধানে তার চোখ রক্তিম হয়ে উঠল। এমন মনে হচ্ছে যেন আমার হাত পা বাঁধা, নইলে আমি AF ওরফে আবরার ফাহাদ
কত মানুষকে 1 মিনিটে লাশ বানিয়ে ফেলেছি, অথচ আমি কিনা একটা পুচকি মেয়েকে 1 ঘন্টা ধরে মারতে পারলাম না। তার শ্বাস ভারী হয়ে উঠল, যেন নিজেকেই বুঝতে পারছে না। আতিয়া ছলছল চোখে তার দিকে তাকিয়েছিল। ভয়ের সঙ্গে মিশেছিল এক ধরনের আকুতি। আবরার কি সত্যি তাকে এতটাই ঘৃণা করে, নাকি এর আড়ালে অন্য কোনো অনুভূতি লুকিয়ে আছে? কিন্তু আবরারের চোখে কোনো আবেগ নেই, কেবল কঠিন বরফের মতো এক শীতল দৃষ্টি। সমস্যা নেই। তার ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। থাক তুই তোর নাগরদের নিয়ে, আমি চলে যাচ্ছি। তোকে চিরতরে আমার জীবন থেকে বের করে দিলাম। এখন তুই যা ইচ্ছে কর। তোর ওই প্রেমিকদের নিয়ে ফষ্টি নষ্টি করবি নাকি বিছানায় গড়াগড়ি খাবি, আমি আর দেখতে যাব না। তার কণ্ঠ যেন আগুনের মতন জ্বলছিল। কথাগুলো বলেই সে আতিয়াকে এক ঝটকায় ধাক্কা দিল। আতিয়া ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যেতে কোনোভাবে সামলে নিল নিজেকে। চোখ দিয়ে তখনও অশ্রু ঝরছিল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। আবরার পেছনে তাকালো না, শুধু দরজাটা এক ধাক্কায় খুলে বাইরে বেরিয়ে গেল। আতিয়া স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। দরজার ওপাশে আবরার ফাহাদ অদৃশ্য হয়ে গেলেও তার কথাগুলো যেন চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। এই কি ভালোবাসা, নাকি এই ভালোবাসার নামে এক ভয়ঙ্কর অভিশাপ? আবরার দরজার ওপালে মিলিয়ে যেতেই ঘরটা যেন আরও অন্ধকার আর নীরব হয়ে গেল। আতিয়া তখনও তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিল। তার চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো এবার আর বাদ মানল না, গাল বেয়ে নেমে এলো অবিরত। বুকের ভেতর কেমন যেন শূন্যতা তৈরি হলো, এক দম বন্ধ করা ব্যথা, যা সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। সকাল থেকে সে কিছুই খায়নি, শরীর এমনিতেই দুর্বল ছিল, আর তার উপর আবরারের একের পর এক আঘাত। নিষ্ঠুর কথাগুলো যেন তার অন্তরকে টুকরো টুকরো করে দিয়েছিল। মাথার মধ্যে ঝিম ধরে আসছিল, শরীরটা কাঁপছিল অবশ্যই। সে এক পা বাড়াতেই হঠাৎ চারপাশ ঘুরতে শুরু করলো। দেওয়ালের দিকে হাত বাড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। মনে হলো মাটির নিচ থেকে কেউ তাকে টেনে নামিয়ে নিচ্ছে। বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভূত হলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পায়ের নিচের মাটি যেন হারিয়ে যেতে লাগলো। তারপরই সে ধপ করে মেঝেতে পড়ে গেল। একটা চাপা ধাক্কার শব্দ হলো, মাথাটা শক্ত মেঝেতে আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে চোখের সামনে অন্ধকার নেমে এলো। চারপাশের সব শব্দ যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার নিস্তেজ দেহ মেঝেতে পড়ে রইল, ঠান্ডা নিষ্পন্ন। নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এলো, বুকটা ওঠানামা করছিল ক্লান্ত বিধ্বস্তভাবে। কিন্তু তাকে দেখার জন্য কেউ ছিল না। তার কান্নার শব্দ দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল, কিন্তু শোনবার মতো কেউ রইল না। আতিয়ার অবচেতন মন হয়তো তখনও কারোর অপেক্ষায় ছিল। হয়তো সে চাইছিল কেউ এসে তাকে তুলে নিক, তাকে এই অন্ধকার থেকে বের করে আনুক। কিন্তু বাস্তবতা ছিল ভীষণ নিষ্ঠুর। আবরার চলে গিয়েছে, আর তার সাথে নিয়েছে সেই কঠিন প্রতিশোধের ঘোষণা, যা আতিয়ার জীবনকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেবে। আবরারের বুকের ভেতরটা তখনও ধিকি ধিকি করে জ্বলছিল, যেন তপ্ত আগুনের শিখা তাকে পুড়িয়ে দিচ্ছে। আতিয়াকে শেষবারের মতো দেখার পরও তার মনে কোনো প্রশান্তি নেই, বরং এক অদ্ভুত শূন্যতা গ্রাস করে নিয়েছে তাকে। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইল না। পায়ের নিচে যেন ধরনী কাঁপছিল, কিন্তু তার দৃঢ় পায়ে কোনো ভরসা নেই। ঝটকা মেরে দরজাটা খুলে সে একদমে বেরিয়ে এলো রুম থেকে। দ্রুত ভারী পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। প্রতিটা ধাপ যেন তার রাগ, কষ্ট আর অভিমানের বোঝা বহন করছে। নিচে নেমে চোখে পড়ল অরিশ, সেই নীরব সাক্ষী, যে সোফায় বসে একদৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখের ভাষা বোঝা কঠিন, যেন সে অনেক কিছু বলতেও চাইছে, আবার না বলার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে।
ওর পাশে বসে থাকা মিসেস মোহনাও চুপচাপ। তার মুখটা কঠিন, চোখের গভীরে এক অদ্ভুত শীতলতা। আবরার বুঝতে পারছিল না তার মধ্যে দুঃখ, অভিমান নাকি কেবল ক্লান্তি কাজ করছে। কিন্তু সে কোনো কিছু ভাবতে চাইল না। এক মুহূর্ত দেরি না করে, কোনো দিকে না তাকিয়ে সে মিসেস মোহনার উদ্দেশ্যে বলে উঠল, দাদি, ভালো থেকো। দাদার খেয়াল রাখবে। আর ভুলেও আমার খোঁজ করতে যেও না, নয়তো নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আমার খোঁজ পাবে না, কারণ আমি ধরা না দিলে আমাকে কেউ খুঁজে পাবে না। তার কণ্ঠ ছিল গম্ভীর দৃঢ়, অথচ তাতে এক প্রচণ্ড শূন্যতার ছোঁয়া ছিল। কথাগুলো বলে সে এক মুহূর্তের জন্য অপেক্ষা করল না। কারো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। মিসেস মোহনা চমকে উঠলেন। তারপর দ্রুত উঠে দাঁড়িয়ে ডাক দিলেন, আবরার। কিন্তু আবরার আর পিছু ফিরল না। তার সাদা শার্টের নিচে লুকিয়ে থাকা ক্ষতগুলোর মতোই তার মনের ক্ষত হয়তো আর কারো চোখে পড়বে না। সে চলে গেল অন্ধকারের দিকে, এক অজানা গন্তব্যের পথে। 2 ঘন্টা পেরিয়ে গেছে, আবরার চলে গেছে। তার পরের 1 ঘন্টায় অরিশও বিদায় নিয়েছে। কিন্তু মিসেস মোহনা এখনও অস্থির হয়ে বসে আছেন। আবরারের বলা প্রতিটি শব্দ যেন একটার পর একটা তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। ভুলেও আমার খোঁজ করতে যেও না, নয়তো নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আমার খোঁজ পাবে না, কারণ আমি ধরা না দিলে আমাকে কেউ খুঁজে পাবে না। এই কথাগুলো তার হৃদয়ের ভেতর ছুরির মতো বিঁধছে। তার বড় নাতি, যে ছোটবেলায় তার গলা জড়িয়ে ধরে ঘুমাতো, যে সবসময় তার পাশে থাকতো, সে আজ এমন কথার সুরে বিদায় নিল। তার চোখ দুটো ধীরে ধীরে জলে ভরে উঠল। বুকের ভেতর চাপা কষ্ট বাড়তে লাগলো। কিন্তু আচমকা তার মনে ঝড়ের মতন অন্য একটা চিন্তা এসে আঘাত করল। আতিয়া। সে এতক্ষণ 2 নাতির মাঝে পড়ে আতিয়ার কথা পুরোপুরি ভুলেই গিয়েছিল। হঠাৎই বুকের মধ্যে ধক করে উঠল। এক অজানা ভয় যেন তার শিরদাঁড়া বেয়ে নেমে এলো। আতিয়া এখন কেমন আছে? সে কি ঠিক আছে? চিন্তাটা মাথায় আসতেই মিসেস মোহনা মুহূর্তেও অপেক্ষা করল না। তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর হন্তদন্ত হয়ে সিঁড়ির দিকে ছুটলেন। তার বয়স হয়েছে, হাঁটতে গেলেই হাঁপিয়ে ওঠেন। কিন্তু এই মুহূর্তে শরীরের ক্লান্তি তাকে একটুও দমিয়ে রাখতে পারল না। প্রতিটি ধাপ উঠে যেতে যেতে তার মনে একটাই প্রশ্ন, আতিয়া কি ঠিক আছে? সিঁড়ির এক একটা ধাপ তার কাছে এক একটা দীর্ঘ সময়ের মতো লাগছিল, যেন প্রতিটি মুহূর্ত তাকে আরেকটু করে অস্থির করে তুলছিল। অবশেষে আবরারের রুমের সামনে এসে দাঁড়ালেন। বুকের ভেতরটা কেমন জানি করছে, ভয়, উদ্বেগ সব একসাথে কাজ করছে। তিনি বড় বড় নিঃশ্বাস নিলেন। তারপর ধীরে ধীরে দরজার হাতল চেপে ধরলেন। আঙুলগুলো কাঁপছিল। দরজাটা আস্তে করে ঠেলে দিলেন। ঘরের ভেতর একদম নিস্তব্ধতা, চারপাশ অন্ধকার। মিসেস মোহনা ভ্রু কুঁচকে তাকালেন। এই অন্ধকারে আতিয়া কোথায়? কেন কোনো শব্দ আসছে না? দ্রুত হাতড়াতে লাগলেন সুইচ বোর্ড। কিছুক্ষণ পর সুইচ পেয়ে চাপ দিতেই পুরো ঘর আলোকিত হয়ে উঠল। আর তখনই তার চোখ আটকে গেল মেঝের এক জায়গায়। তার দৃষ্টি সরল বেডের দিকে, কিন্তু আতিয়া সেখানে নেই, বরং মেঝেতে। এক মুহূর্ত যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার। আতিয়া নিথর পড়ে আছে, হাত পা ছড়িয়ে মাটির উপর, অচেতন, নিস্পন্দ, যেন প্রাণহীন একটা পুতুল। আতিয়া। মিসেস মোহনা আঁতকে উঠলেন। তার পা যেন আপনা আপনি তাকে টেনে নিয়ে গেল আতিয়ার কাছে। আতিয়ার নিথর দেহের দিকে তাকাতেই তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আতিয়ার কপাল ফেটে গেছে। গভীর কাটা দাগ থেকে এত রক্ত পড়েছে যে পুরো মেঝে লাল হয়ে আছে। শুকিয়ে যাওয়া রক্তের দাগ আতিয়ার শ্যামলা ত্বকের সাথে যেন আরও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। তার মুখের চারপাশ নিস্তেজ ফ্যাকাশে, আর গালের দুপাশে গাঢ় লালচে দাগ, 5 আঙুলের ছাপ স্পষ্ট। এত বড় আঘাত কে দিয়েছে এটা বোঝার জন্য মিসেস মোহনাকে বেশি ভাবতে হলো না। আবরার। তার চোখ বাষ্পে ভরে উঠল। কি করে একটা মানুষ এত নিষ্ঠুর হতে পারে? তার নাতি,
তার আদরের আবরার। সে কি সত্যি এতটা পাষাণ হয়ে গেছে? আতিয়া, ও দাদুমণি। কেঁপে ওঠা কণ্ঠে আতিয়াকে ডেকে উঠলেন তিনি। কাপা হাতে আতিয়ার নিস্তেজ শরীরটাকে বুকে টেনে নিলেন। আতিয়ার শরীর নিথর, একটুও নড়ছে না। ও দাদুমণি, এভাবে শুয়ে থাকিস না। আমি তোকে এভাবে দেখে সহ্য করতে পারছি না। দেখ আমি কান্না করছি, প্লিজ চোখ খোল দাদুমণি। তার কণ্ঠ ফেটে গেল কান্নায়। বুকের গভীর থেকে আহাজারি বেরিয়ে আসতে লাগলো। চোখের পানি গড়িয়ে পড়ছে আতিয়ার চুলে, মুখে, কপালে। কিন্তু আতিয়া তখনও নড়ছে না। তার নিঃশ্বাস এত ধীরে চলছে যে বোঝাই যাচ্ছে না সে বেঁচে আছে কিনা। মিসেস মোহনার কান্নার আওয়াজ বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ল। তার কণ্ঠ শুনে সার্ভেন্টরা দৌড়ে ওপরের দিকে উঠতে লাগলো। একে একে সবাই ছুটে এলো রুমের সামনে। কেউ কেউ দরজার কাছে দাঁড়িয়ে থাকলো, কেউ আবার ভেতরে ঢুকে এলো। সার্ভেন্টের চোখ আতিয়ার দেহের দিকে পড়তেই সবাই শিউরে উঠল। আল্লাহ, ম্যাডাম বৌমার এই অবস্থা হলো কিভাবে? রক্ত, এত রক্ত! সবাই একসাথে চিৎকার করে উঠল। কেউ আতিয়ার হাত ধরার চেষ্টা করলো, কেউ পানি আনতে দৌড়ালো, কেউ আবার মোহনার কান্না থামানোর চেষ্টা করলো। কিন্তু মিসেস মোহনা কিছুই শুনতে পাচ্ছিল না। তিনি আতিয়ার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে ডুকরে কাঁদছিলেন। তুই চোখ খোল দাদুমণি, প্লিজ চোখ খোল। কিন্তু আতিয়া শুনতে পাচ্ছিল না, সে কোনো সাড়া দিচ্ছিল না। আর এই নীরবতা যেন পুরো বাড়ির চারপাশে ভয়াবহ এক অন্ধকার নামিয়ে আনছিল। বাড়ির পরিবেশ থমথমে, আতঙ্ক আর উদ্বেগ যেন বাতাসের মধ্যেও মিশে গেছে। আতিয়ার নিস্তেজ শরীর বেড়ে শুয়ে আছে, চারপাশে এক অদ্ভুত নীরবতা। মিসেস মোহনা আতিয়ার হাত শক্ত করে ধরে বসে আছেন, চোখে পানি টলমল করছে। আর মিস্টার নাফিস ব্যস্ত পায়ে ঘোরাফেরা করছেন। ডাক্তার দ্রুত আসার জন্য বারবার সময় দেখছেন। এমন সময় হন্তদন্ত হয়ে এক সার্ভেন্ট ছুটে এলো। সাহেব, ডাক্তার আসছেন। শুনেই মিস্টার নাফিস প্রায় দৌড় দিলেন দরজার দিকে। ডাক্তার ভেতরে প্রবেশ করলেন, হাতে মেডিকেল ব্যাগ, সঙ্গে একজন সহকারী। তিনি এক নজরে আতিয়ার নিথর শরীরের দিকে তাকালেন, তারপর ভ্রু কুঁচকে তাকালেন মিস্টার নাফিসের দিকে। মিস্টার নাফিস, আপনার নাতনি আগেও একদিন আমার হাসপাতালে এসেছিল, আবার ফাহাদের সঙ্গে। এই কথা শুনে মিস্টার নাফিস একটু চমকে গেলেন। ডাক্তার থেমে গেলেন, যেন কিছু মনে করার চেষ্টা করছেন। তারপর বললেন, সেদিনও সে অজ্ঞান হয়েছিল। আমি তখন কিছু পরীক্ষা করানোর জন্য বলেছিলাম, রিপোর্ট এসে গেছে মনে হয়। মিস্টার নাফিস ব্যস্তভাবে হাত উঁচিয়ে তাকে থামালেন। ডাক্তার, রিপোর্ট পরে দেখা যাবে, আগে ওকে ভালো করে দেখুন, ওর অবস্থা কতটা খারাপ। ডাক্তার আর দেরি করলেন না, তিনি ধীরে ধীরে আতিয়ার পালস চেক করলেন, ব্লাড প্রেশার মাপলেন, চোখের পাতা তুলে তাকিয়ে দেখলেন। তারপর একে একে কিছু পরীক্ষার কাজ শেষ করলেন। সবার নিঃশ্বাস আটকে আছে। ডাক্তার কিছুক্ষণ চুপচাপ আতিয়ার দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুচকি হাসলেন। মিস্টার নাফিস আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। ডাক্তার হাসছেন কেন? আমার নাতি কি ঠিক আছে? ডাক্তার চোখ টিপলেন, যেন কিছু একটা মজার বিষয় সামনে আনতে চাচ্ছেন। আসলে বিষয়টা একটু অন্যরকম মিস্টার নাফিস। আপনার নাতনি শারীরিকভাবে খুব একটা খারাপ অবস্থায় নেই, তবে কি? মিসেস মোহনা অধৈর্যভাবে বলে উঠলেন। ডাক্তার মুখে হাসি ধরে রেখে বলতে লাগলেন, দেখুন, ওর মাথায় চোট লেগেছে, শরীর আঘাতের চিহ্ন আছে, ক্লান্তি আর দুশ্চিন্তার কারণে ও অজ্ঞান হয়ে গেছে, কিন্তু মূল সমস্যা সেটা নয়। তাহলে? এবার মিস্টার নাফিস একদম কাছাকাছি চলে এলেন। ডাক্তার তখন ভ্রু উঁচিয়ে বললেন, আসলে ওর শরীরে এখন শুধু একজন নয়, দুজনের অস্তিত্ব আছে। একেবারে ছোট্ট অথচ শক্তিশালী এক নতুন প্রাণ ওর শরীরের ভেতর বড় হচ্ছে। মিস্টার নাফিস প্রথমে বুঝতেই পারলেন না। মানে? ডাক্তার এবার হেসে ফেললেন। মানে অভিনন্দন, আপনি খুব শিগগিরই বড় দাদু হতে যাচ্ছেন। রুমে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। মিসেস মোহনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সার্ভেন্টরা একে অপরের দিকে তাকিয়ে রইল। আতিয়া গর্ভবতী?
মিসেস মোহনা প্রথমে যেন বিশ্বাসই করতে পারলেন না। তার হাত অবচেতনভাবে আতিয়ার কপালে চলে গেল। আমার দাদুমণি। তারপর হঠাৎই আনন্দে কেঁদে উঠলেন। আতিয়াকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় সুখবর, অথচ আমি এতক্ষণ শুধু কাঁদছিলাম। মিস্টার নাফিস হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর তার মুখেও এক প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ডাক্তার, এই সুখবরের জন্য আপনাকে কিছু খাওয়াতেই হবে, কিন্তু আগে কিন্তু তার আগে আমার নাতনির সঠিক যত্ন নিন, ও যেন কষ্ট না পায়। ডাক্তার হেসে মাথা নেড়ে সম্মতি জানালেন। রুমের পরিবেশ তখনই বদলে গেল। একটু আগেও যেখানে ভয় আর উৎকণ্ঠা ছিল, সেখানে এখন এক নতুন আনন্দের বাতাস বইতে লাগলো। কিন্তু মিসেস মোহনার চোখে একটুখানি অশ্রু জমে রইল। এই সুখবর যে মানুষটার সবচেয়ে বেশি জানা উচিত ছিল, সে কি কখনো জানতে পারবে? আবরার কি কখনো শুনবে তার জীবনে একটা নতুন অতিথি আসতে চলেছে? রাত তখন গভীর। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। বাইরে শীতল বাতাস বইছে, জানালার পর্দা আস্তে আস্তে দুলছে। বেডরুমের ভেতরে সুমধুর একটা নীরবতা, যার মাঝে নিঃশ্বাসের মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আতিয়া স্থির হয়ে শুয়ে আছে, যেন কোনো গভীর ঘুমের অতলে হারিয়ে গেছে। মিসেস মোহনা তার মাথার কাছে বসে আছেন। আতিয়ার কপালের উপর স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে তিনি অনেকক্ষণ ধরে জেগেছিলেন, কিন্তু ক্লান্তি এসে তাকে কাবু করে ফেলেছে। চোখ দুটো ঘুমে ভারী হয়ে আসছিল। একসময় নিজের অজান্তেই হালকা ঘুমিয়ে পড়লেন, কিন্তু হঠাৎ বিছানার উপর এক মৃদু নড়াচড়া অনুভব করলেন তিনি। আতিয়া ধীরে ধীরে হাত নাড়ালো, কিন্তু সঙ্গে সঙ্গে চোখ বন্ধ রেখে কপাল কুঁচকে ফেলল। এক ধরনের ব্যথা অনুভব হলো হাতে, একটা টান লাগার মতন অনুভূতি। আঙুলের ডগায় কিছু একটা আটকে আছে। তারপর ধীরে ধীরে চোখ খুলে আতিয়া। রুমের আলো খুব মৃদু, তবে এতক্ষণ চোখ বন্ধ থাকার পরেও সামনের অবস্থা বুঝতে অসুবিধা হলো না। তার হাতে এখনও ক্যানুলা লাগানো আছে। স্বচ্ছ স্যালাইনের বোতল থেকে তরল ধীরে ধীরে শরীরে প্রবেশ করেছে। সে একটু নড়তে গেলেই হাতে আবার হালকা ব্যথা অনুভব করলো। একটা অস্বস্তিকর চাপ বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছে। ঠিক তখনই তার পাশে বসে থাকা মিসেস মোহনা ধরফড়িয়ে জেগে উঠলেন। দাদুমণি। গলার স্বরে উদ্বেগ আর ভালোবাসা মিশেছিল। আতিয়ার জ্ঞান ফিরে এসেছে দেখে তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। চোখের জল চিকচিক করছিল, যেন এই মুহূর্তটায় তার জন্য অনেক মূল্যবান। তিনি তাড়াতাড়ি আতিয়ার হাত ধরলেন, যেন আরেকবার হারিয়ে না যায় এই ভয়ে। তোর কেমন লাগছে দাদুমণি? শরীর ঠিক আছে? আতিয়া কিছু বলতে পারল না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন অনেকক্ষণ ধরে কোনো শব্দ উচ্চারণ করেনি। মিসেস মোহনা দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দিলেন। আতিয়া ধীরে ধীরে সেটা চুমুক দিল। ঠান্ডা পানি গলায় নামতেই একটু স্বস্তি লাগলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর মিসেস মোহনা গভীর শ্বাস নিয়ে এক গম্ভীর স্বরে বললেন, শোন আতিয়া, আমি তোকে একটা কথা বলবো, যা তোকে মনে রাখতে হবে। তোর শরীর নিয়ে তোকে সাবধান থাকতে হবে। তোকে বুঝতে হবে এখন আর আগের মতো যে কোনো কাজ করতে পারবি না। এত ঝড়ঝঞ্ঝা তোর ভালো না, বুঝলি? আতিয়া অবাক হয়ে তাকালো, কপাল কুঁচকে গেল তার। মানে? মিসেস মোহনা চোখ সরিয়ে নিলেন। এক মুহূর্তের জন্য মনে হলো তিনি এখনই সত্যিটা বলে ফেলবেন, কিন্তু না, এটা বলার সময় এখনও হয়নি। তিনি আতিয়ার মাথায় হাত রাখলেন, যেন তাকে সান্ত্বনা দিতে চান। মানে আমি তোর ভালো চাই বলেই বলছি। তুই এখন যা করছিস সেটার জন্য ভালো না। তোকে অনেক সাবধানে থাকতে হবে। এরকম রাগ, কষ্ট, ধাক্কা ধাক্কি এগুলো তোকে ধ্বংস করে দিবে। তুই কি বুঝতে পারছিস না? আতিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। তার মাথার ভেতর যেন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন মিসেস মোহনা তাকে এমনভাবে সতর্ক করছেন? কেন তার প্রতি এতটা শঙ্কিত? কিন্তু
তার শরীর এতটাই ক্লান্ত যে বেশি কিছু ভাবার শক্তি পেল না। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিল। মিসেস মোহনা তখনও তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। চোখের কোণায় এক ফোঁটা জল চিকচিক করছিল। আমি জানি না তমনি, তুই এখনো জানিস না কত বড় একটা দায়িত্ব তোর কাঁধে, কিন্তু আমি চাই না তুই কোনো কষ্ট পা। তুই তো শুধু তুই না, তোকে এখন আরেকজনের কথাও ভাবতে হবে। কিন্তু সেই কথা তিনি মুখ ফুটে বলতে পারলেন না। শুধু অসীম মমতা আর স্নেহ নিয়ে আতিয়ার দিকে তাকিয়ে রইলেন। তার পাশে বসে রাতের অন্ধকারে নিঃশব্দে তার মাথায় হাত বুলিয়ে যেতে লাগলেন। সকালে সূর্যটা যেন আজ একটু বেশি উজ্জ্বল। পূর্ব দিগন্তে সোনালি আভা ছড়িয়ে পড়ছে, আর বাতাসে এক ধরনের সতেজতা আছে, যেন নতুন কিছুর আগমনে বার্তা দিচ্ছে। চারপাশে পাখিদের কলকাকলি, দূরের গাছের পাতাগুলো সূর্যের আলোয় চিকচিক করছে। বাতাসে ভেজা মাটির মিষ্টির গন্ধ ছড়িয়ে আছে। রাতের শিশিরের ছোঁয়া এখনও ফুলের পাপড়িতে টিকে আছে। আকাশটা পরিষ্কার নীল, একদম স্বচ্ছ। মাঝে মধ্যে দু একটা তুলোর মতো নরম মেঘ ভেসে যাচ্ছে, যেন প্রকৃতি নিজেও শান্তিতে ডুবে আছে। বাতাসে মৃদু শীতলতা, কিন্তু সেই শীতলতা আরামদায়ক, যেন মনকেও সতেজ করে দিচ্ছে। এমন সুন্দর সকালের মধ্যে শুরু হলো রাকিব আর ফারিহার নতুন জীবন। রাকিব বারান্দায় দাঁড়িয়েছিল, হাতে এক কাপ ধোয়া ওঠা চা। চোখের কোণে এখনও কিছুটা ঘুমের ছাপ, কিন্তু মনের শান্তির একটা আভা। আজ তার জীবন নতুন মোড় নিয়েছে। বিয়ের পর এটি তাদের সুন্দরতম প্রথম সকাল, আর এই অনুভূতিটা একেবারেই অন্যরকম। পাশের ঘর থেকে হালকা সারা শব্দ পেল সে। ফারিহা ঘুম থেকে উঠেছে। সাদা রঙের পাতলা পর্দাগুলো বাতাসে দুলছিল, আর তার মাঝ দিয়ে সূর্যের আলো ঘরের ভেতর ছড়িয়ে পড়ছিল। ঘরের একপাশে রাখা ফুলদানিতে নতুন গোলাপ রাখা হয়েছে। রাকিব এনেছে কালকে, যখন রেস্তোরাঁ থেকে বাসায় আসছিল। কালকে রাতে ফারিহা রাকিবকে তার ভালোবাসার কথা বলে দিয়েছিল। একে অপরের মধ্যে থাকা অনুভূতির কথা একে অপরের কাছে প্রকাশ করেছিল। তাই তো আজকের সকালটা এত সুন্দরময় তাদের কাছে। ফারিয়া ধীরে ধীরে উঠে বসল। তার চুল এলোমেলো হয়ে গাল ছুঁয়ে আছে। চোখ দুটো এখনও আধো ঘুমে ভারী, কিন্তু ঠোঁটের কোণে এক মৃদু হাসি, যেন এই নতুন জীবনের মিষ্টি স্বপ্নের প্রতিফলন। সে চোখ কসলাতে কসলাতে বারান্দার দিকে তাকালো। রাকিব তখনও বাইরে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। ফারিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আলতো পায়ে হেঁটে বারান্দার দরজায় এসে দাঁড়ালো। এভাবে কি দেখছেন? রাকিব একটু চমকে তার দিকে তাকালো, তারপর মুচকি হাসল। তোমার সাথে কাটানো প্রথম সকালটা দেখছি, আসলে অনুভব করছি। ফারিয়া হাসল, কিন্তু লজ্জায় কিছু বলল না। রাকিব তার দিকে এক কাপ চা এগিয়ে দিল। নাও, তোমার জন্য। ফারিয়া কাপটা হাতে নিল। চায়ের উষ্ণতা তার আঙুলে ছড়িয়ে পড়ল। ধোয়া ওটা কাপটা হাতে নিয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে রইল, কিছু না বলেই। এটুকু নীরবতার মধ্যে যেন একটা অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে। রাকিব হঠাৎ বলল, জানো, ছোটবেলা থেকেই আমি ভাবতাম যখন আমার বিয়ে হবে তখন আমার সকালগুলো কেমন হবে। ফারিয়া তার দিকে তাকালো। আর এখন কেমন লাগছে? রাকিব একটুখানি হাসল। আগের চেয়েও সুন্দর, কারণ এখন আমার সকাল শুরু হচ্ছে তোমার সাথে। ফারিয়ার গাল লাল হয়ে উঠল। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। রাকিব হেসে তার মাথার ওপর আলতো করে হাত রাখল। তুমি কি ভাবছো? ফারিয়া একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি ভাবছিলাম এই নতুন জীবনের শুরুটা কেমন হবে। আপনার সাথে প্রতিটা সকাল, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কেমন কাটবে। আমি একটু নার্ভাস, কিন্তু খুব ভালো লাগছে। আমাদের জীবনটা যেমনই হোক, একটা জিনিস নিশ্চিত, আমরা একসাথে থাকবো, ভালো সময়, খারাপ সময়, সব সময়। কারণ এটাই তো নতুন জীবনের আসল সৌন্দর্য, তাই না? ফারিয়া তাকিয়ে রইল রাকিবের দিকে। তার চোখের গভীরে সত্যিকারের ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পেল।
সকালের আলো তাদের দুজনকে ঘিরে এক স্বপ্নময় অনুভূতি সৃষ্টি করলো, যেন প্রকৃতিও সাক্ষী থাকছে তাদের নতুন জীবনের শুরুতে। একটা নতুন গল্প শুরু হয়েছে, একটা নতুন ভোরের মতোই সুন্দর, সতেজ আর উজ্জ্বল। ধীর পায়ে আবরার পরিত্যক্ত বাড়ির ভেতরে প্রবেশ করলো। চারপাশে ধুলো জমে আছে, ছাদ থেকে কোথাও কোথাও পলেস্তারা ঘষে পড়েছে, আর জানালার ফাঁক দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় জায়গাটা আরও বেশি ভুতুড়ে মনে হচ্ছে। বাতাস ভারী, ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই গন্ধটা নাকে এলো, আর্দ্রতা, পুরনো কাঠের পোড়া গন্ধ, আর কোথাও যেন রক্তের চাপা গন্ধ লেগে আছে। সে নিঃশব্দে এগিয়ে গেল, লম্বা করিডোর পেরিয়ে সেই রুমের সামনে দাঁড়ালো যেখানে সাদমানকে আটকে রাখা হয়েছে। দরজাটা সামান্য ফাঁকা, ভেতর থেকে চাপা গোঙানির শব্দ আসছে। আবরার দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকলো। ঘরটা প্রায় অন্ধকার, একমাত্র জানালা দিয়ে আসা চাঁদের আবছা আলোয় সাদমানের জীর্ণ দশা স্পষ্ট বোঝা যাচ্ছে। সাদমান মাটিতে পড়ে আছে, শরীরে প্রায় সবখানে নীলচে কালো দাগ, ঠোঁট ফেটে গেছে, রক্ত জমাট বেঁধে আছে। নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে, যেন প্রতিটি শ্বাসই তার জন্য বোঝার মতো ভারী। হাত পা দড়ি দিয়ে বাঁধা, আর তার চোখে এক ধরনের ফাঁকা শূন্যতা, ব্যথা, ক্লান্তি আর পরাজয়ের ছাপ স্পষ্ট। আবরার ধীর গতিতে সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। তার চোখে কোনো অনুভূতি নেই, ঠান্ডা, কঠিন। সাদমান অনেক কষ্টে মাথা একটু তুলে চোখ মেলে তাকালো। তার চোখের গভীরে এখনও একটু বিদ্রূপের ছাপ রয়ে গেছে। সে ফ্যাকাশে ঠোঁটে একটা দুর্বলতা, তাচ্ছিলের হাসি ফুটিয়ে তুলল। আবরার তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল, যেন এই অবস্থার সঙ্গেও তার কোনো অনুভূতির সম্পর্ক নেই। নিচের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, বাপ মেয়ে দুইজনই বেইমান, আর বেইমানি করার জন্য তোরা বাপ মেয়ে আমাকেই খুঁজে পেলি। সাদমান ড্রোকোজকে তার দিকে তাকালো, কথার অর্থ বোঝার চেষ্টা করলো, কিন্তু তার মাথাটা যেন ঝাপসা হয়ে আসছে। ক্লান্ত শরীর আর অসহনীয় যন্ত্রণার মধ্যে সে কিছু স্পষ্ট বুঝতে পারছে না। আবরার কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে নিচের দিকে তাকিয়ে রইল, মুখের অভিব্যক্তি কঠিন, যেন পাথরের তৈরি। তার হাতের আঙুলগুলো ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হলো, কিন্তু তার কণ্ঠস্বরের স্থিরতা বিন্দুমাত্র নড়ল না। আবরার গভীর শ্বাস নিয়ে চেয়ারে হেলান দিল। চোখে এক ধরনের অদ্ভুত অস্থিরতা, ঠোঁটের কোণে বাঁকা হাসি। সামনে পড়ে থাকা সাদমানের দিকে তাকিয়ে বলল, তোর মেয়েকে মারতে গিয়েও পারলাম না। কোনো এক অদৃশ্য জাল যেন আমার হাত বেঁধে রাখছে বারবার। তার গলা গভীর, ভরাট, কিন্তু কেমন যেন হাহাকারে ভরা। সাদমানের নিভু নিভু চোখে বিস্ময়ের ঝলক ফুটে উঠল। শরীরের অসহ্য যন্ত্রণার মধ্যেও সে বহু কষ্টে ফিসফিস করে বলল, কি আরিয়াকে তুই মারতে চেয়েছিস? তার কণ্ঠস্বর অবিশ্বাস আর হতাশায় কেঁপে উঠল। একটা মুহূর্তের জন্য যেন ব্যথাও ভুলে গেল সে। কেন? ও তো তোকে অনেক... কথা শেষ করার আগেই আবরার হঠাৎ অট্টহাসি হেসে তাকে নামিয়ে দিল। হাসিটা ছিল উপহাসে ভরা, বিষাক্ত। তার চোখ দুটো অন্ধকার হয়ে উঠল, যেন নিজের মধ্যেই ডুবে যাচ্ছে। অনেক ভালোবাসে, এই তো। আবরার ঠোঁট চেপে ধরল। আমি ভালোবাসা ঘৃণা করি, সাথে তোর মেয়েকেও। ও আমার সাথে বেইমানি করেছে। তার কণ্ঠস্বর হঠাৎ করেই কঠিন হয়ে গেল। মুঠো বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, ও তো এক পুরুষে হয় না। কি বলবো, বাপ যেমন বেইমান, মেয়ে তো তেমনই হবে, তাই না? বেইমানি করার জন্যই তোরা বাপ মেয়ে আমাকে খুঁজে পেলি। তার চোখে রাগ, অভিমান আর ঘৃণা একসঙ্গে খেলা করছে। তবে এই ঘৃণার আড়ালে কিছু লুকিয়ে আছে, অসহায়ত্ব, নিজেকে না বুঝতে পারার এক দ্বন্দ্ব। সাদমান এবার চোখ বন্ধ করলো, যেন ভেতরে একটা দমকা বাতাস বইছে, কিন্তু সে কিছুই বলল না। আবরার এবার চুপ হয়ে গেল। চোখের পাতাগুলো কাঁপছে, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। এরপর
সে মাথা নিচু করে ফিসফিস করে বলল, সে তো আমার আসক্তি ছিল। আস্তে আস্তে কথাগুলো বের হলো তার মুখ থেকে। সে তো আমার অভ্যাসে পরিণত হয়েছিল। কেন এমন করলো সে আমার সাথে? একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ল সে। চোখে হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর একটাও নেই। আমি তো তাকে আঘাত করতে চাই না। তার কণ্ঠস্বর মুহূর্তের জন্য কোমল হয়ে এলো, কিন্তু সঙ্গে সঙ্গে আবার শক্ত হলো। আমি তাকে ভালোবাসি না, এটা ঠিক। কারণ ভালোবাসা মুখে যারা বলে বলে ফেনা তোলে তারা মানুষ দেখায়, কিন্তু গোপনে যারা অনুভূতি লুকিয়ে রাখে তারাই প্রকৃত প্রেমী। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। মুখ শক্ত করে বলল, কিন্তু সে তো আমার ভালোবাসা ছিল না, সে ছিল আমার আসক্তি, যাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা ইম্পসিবল। বলে সে থেমে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, যেন বাতাসও শ্বাস নিতে ভুলে গেছে। সাদমান চুপচাপ আবরারের দিকে তাকিয়ে রইল। আর আবরার, সে যেন নিজেকেই খুঁজে ফিরছে এই অন্ধকারের মাঝে। আবরার এক মুহূর্তের জন্য স্থির হয়ে সাদমানের দিকে তাকিয়ে রইল। সাদমানও তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের ভেতর অসংখ্য প্রশ্ন, বিস্ময়, আর যেন একটা চাপা কষ্ট লুকিয়ে আছে। আবরার ঠোঁটের কোণে একটা বিদ্রূপের হাসি ফুটিয়ে তুলল, সেই চিরচেনা ঠান্ডা তাচ্ছিল্যের হাসি। সে সামান্য ঝুঁকে সাদমানের মুখোমুখি হয়ে বলল, শ্বাস নেন শ্বশুর আব্বা, মন খুলে শ্বাস নেন। তার কণ্ঠস্বর ছিল বিষাক্ত রসিকতায় ভরা, যেন সাদমানের দুর্বল অবস্থাকে উপভোগ করছে। আজ থেকে আপনার ভালো খাওয়ার ব্যবস্থা হবে। তার চোখে নিষ্ঠুর এক আত্মবিশ্বাস খেলে গেল, গলায় এক অদ্ভুত স্বস্তি। কিছুক্ষণের জন্য এক চিলতে নীরবতা নেমে এলো। বাতাস ভারী হয়ে উঠল, যেন সময়ও স্থির হয়ে গেছে। সাথে আপনার মেয়েকে আমার জীবন থেকে চিরতরে বের করে দেওয়া হলো। তার চোখে একরকম জেদ আর অদ্ভুত শূন্যতা, যেন সে নিজেকেই বোঝাচ্ছে নিজেরই কোনো অনুভূতি জোর করে গলা টিপে হত্যা করছে। কিন্তু তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, বরং যেন এক অদ্ভুত স্বস্তি খেলে গেল কথাটা বলার পর। একটা দীর্ঘ মুহূর্ত পার হয়ে গেল। সাদমান বোঝার চেষ্টা করলো, কিন্তু তার শরীরের ক্লান্তি, ব্যথা আর মানসিক ধাক্কায় সে কিছু বলতে পারল না। আবরার কোনো উত্তর বা প্রতিক্রিয়া আশা করল না, তার কোনো প্রয়োজনও নেই। সে আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দই হলো না ঘরের ভেতর। একবার পেছন ফিরে তাকালেও না, যেন কিছুই আর তার জন্য গুরুত্বপূর্ণ নয়। তার ভারী বুটের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। পরিত্যক্ত ঘরের স্যাঁতসেঁতে বাতাসে একটা দমচাপা নীরবতা নেমে এলো। দরজাটা সজোরে বন্ধ হলো, আর তার সঙ্গে সঙ্গে ঘরটা আরও বেশি অন্ধকারে ছেয়ে গেল। সাদমান শুধু চুপচাপ পড়ে রইল, নিঃশব্দে আবরারের চলে যাওয়ার দিকে তাকিয়ে। সে জানে না এই মুহূর্তে তার কষ্ট বেশি শরীরের আঘাতের, নাকি আবরারের বলা শেষ কথাগুলোর। এক মুহূর্তের জন্য সে চোখ ফেরালো না, যেন আবরারের অভিব্যক্তির প্রতিটি ছাপ সে ধরে রাখতে চায়। বাইরে ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। জানালার ফাঁক দিয়ে আসা আলোটা আরেকটু ফিকে হয়ে গেল, আর সেই নীরবতার মাঝে সাদমান শুধু চুপচাপ তাকিয়ে রইল এক অদ্ভুত শূন্যতা নিয়ে। মাত্র 2 দিন, কিন্তু এই 2 দিনে যেন কত কিছু বদলে গেছে। আতিয়া এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ, তবুও তাকে বিছানাতেই থাকতে হচ্ছে। মিসেস মোহনা এক মুহূর্তের জন্য তাকে উঠতে দিচ্ছেন না, সবসময় তাকে সাবধানতার কথা শুনিয়ে যাচ্ছেন। এভাবে উঠিস না দাদামণি, শরীর দুর্বল, বেশি কথা বলবে না, মাথা ব্যথা করবে, কিন্তু ভাবার দরকার নেই, শুধু রেস্ট নে। এমন হাজারো কথা, হাজারো নিয়ম। আতিয়া কিছুই বুঝতে পারে না, বুঝতে চায়ও না। সে শুধু চুপচাপ শুয়ে থাকে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে চারপাশে। তার দৃষ্টি ফাঁকা, প্রাণহীন, যেন সে শরীর নিয়ে এখানে আছে, কিন্তু
মন পড়ে আছে কোথাও অন্য এক জায়গায়। আজ মিসেস আয়েশা, ফারিয়া আর রাকিবকে দাওয়াত করা হয়েছে ফাহাদ বাড়িতে। কেন? আতিয়া জানে না, জানতেও চায় না। সব কিছুর মধ্যে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে তো একদম ডুবে আছে তার নির্জীব মানুষের চিন্তায়। বিছানায় শুয়ে থাকা অবস্থায় সে ফিসফিস করে বলে ওঠে, এমন কেন করলেন নির্জীব মানুষ? আমার কথাটাও তো একটু শুনতেন। তার গলা কেঁপে ওঠে, চোখের কোণে এক বিন্দু জল জমে, কিন্তু সে সেটা মুছে ফেলে। সব সময় চোখে দেখা জিনিসে যে সত্যি হবে এটা তো না। কেন করলেন এমন? বড্ড ভালোবাসি আপনাকে, কিভাবে ভুলবো আপনাকে নির্জীব মানুষ? তার কণ্ঠ ক্ষীণ হয়ে আসে, যেন এক গভীর বেদনার সুর বাজছে তার মনের ভেতর। এইভাবে বিচ্ছেদ না হলেও চলতো। কথাগুলো কেবল তার হৃদয়ের ভেতরেই থেকে যায়, চারপাশের কেউ শুনতে পায় না। আর যে শুনতে পারে সে তো এখন নেই। আজ 2 দিন হয়ে গেল আবরার বাড়িতে নেই। এই 2 দিনে সে কোথায় কেমন আছে কেউ জানে না। মিস্টার নাফিস তার খোঁজ লাগাচ্ছেন, কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হয় যখন কেউ নিজে থেকে লুকিয়ে পড়ে, তখন তাকে খোঁজা অসম্ভব, যতক্ষণ না সে নিজে ধরা দেয়। এটাই সবাই জানে। আর এই কথাটাই যেন আবরারের জন্য একদম মিলে গেছে। সে নিজেই বলে গিয়েছিল, আমাকে খুঁজতে যেও না, আমাকে খুঁজতে গেলে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমাকে পাবে না। কিন্তু তবুও মিসেস মোহনা আর মিস্টার নাফিস থেমে থাকেনি। তারা এখনও খুঁজে যাচ্ছেন, বারবার ফোন দিচ্ছেন, পরিচিতদের কাছে খবর নিচ্ছেন। কিন্তু আবরার, সে যেন নিজের অস্তিত্ব মুছে ফেলেছে এই পৃথিবীর বুক থেকে। রোদ একটু কমে এসেছে, কিন্তু ফাহাদ বাড়ির পরিবেশ আজ অন্যদিনের মতন স্বাভাবিক নেই। ঘর জুড়ে এক চাপা উত্তেজনা, এক অদৃশ্য শঙ্কা। বেলা 3টের দিকে গেট খুলে গেল, আর একে একে বাড়ির ভিতরে প্রবেশ করলো মিসেস আয়েশা, ফারিহা, রাকিব আর তাদের সঙ্গে আরিশ। সবাই বেশ গম্ভীর মুখে, যেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এসেছে তারা। ঘরের এক কোণে সাদা চাদরে মোড়া বিছানায় শুয়ে আছে আতিয়া। তার চেহারা আজও ক্লান্ত, ফিকে, চোখের নিচে কালি পড়ে গেছে, ঠোঁট শুকিয়ে এসেছে। তার চারপাশে এত মানুষ, এত কথাবার্তা, কিন্তু তার কাছে কিছু যেন গুরুত্বপূর্ণ নয়। তার মন পড়ে আছে কোথাও অন্য এক জায়গায়, যেখানে হয়তো সে একা বসে তার নির্জীব মানুষের কথাই ভাবছে। মিসেস মোহনা একটু হেসে আতিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ দাদামণি, তোর জন্য সবাই এসেছে, তুই কথা বল সবার সাথে। আতিয়া চুপচাপ তাকালো, হালকা মাথা ঝাঁকালো, কিন্তু সে বুঝতে পারছে না আজ সবাই এত সিরিয়াস কেন। রাকিব একপাশে দাঁড়িয়ে একটু ইতস্তত করলো। এত বড় একটা ব্যাপার কিভাবে বলবে? আতিয়ার অবস্থাও তো এখন এমন না যে তাকে চমকে দেওয়া যায়। অরিশ গভীর শ্বাস নিয়ে বলল, ভাবি, আমরা সবাই আজ এখানে এসেছি একটা বিশেষ কারণে। আতিয়া অবাক হয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। ফারিয়া আস্তে করে হাতটা ধরলো আতিয়ার, একটু থেমে বলল, আমরা জানি তুই মানসিকভাবে খুব দুর্বল, কিন্তু তোকে এটা জানানো খুব দরকার। মিসেস আয়েশা এবার এগিয়ে এলেন। তার গলায় এক ধরনের নরম অথচ দৃঢ়তা। তিনি আতিয়ার পাশে বসে তার হাত নিজের হাতে নিলেন। আম্মু, তুমি মা হতে চলেছো? এক মুহূর্তের জন্য যেন পুরো ঘর থমকে গেল। আতিয়া কিছুক্ষণ তার মায়ের দিকে তাকিয়ে থাকলো, যেন কথাটা বোঝার চেষ্টা করছে। শব্দগুলো তার কানে বাজছে, কিন্তু সে যেন বিশ্বাস করতে পারছে না। সে আস্তে করে ফারিহার দিকে তাকালো, তারপর রাকিবের, তারপর সবার চোখে চোখ রাখলো, কিন্তু কেউই এই কথাটা অস্বীকার করছে না। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল, ঠোঁটটা কাঁপতে লাগলো, চোখ দুটো অজান্তেই জলে ভরে উঠল। কিন্তু সে আর কিছু বলতে পারল না। এই খবরটা অন্য যে কোনো মেয়ের জন্য আনন্দের হতে পারত, কিন্তু তার জন্য, তার নির্জীব মানুষ যদি না থাকে, তাহলে এই সুখের কোনো মূল্য আছে কি? সে কাঁপা কণ্ঠে বলল, এই কথা তাকে কে বলবে? কেউ উত্তর দিল না, কারণ তারা সবাই জানে যে মানুষটার জানা সবচেয়ে বেশি প্রয়োজন সেই এখন সবচেয়ে দূরে। আতিয়া জানে
সবাই ওর দিকে তাকিয়ে আছে। সবাই অপেক্ষা করছে ওর প্রতিক্রিয়ার জন্য, কিন্তু ওর ভেতরে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। কেমন যেন এক শূন্যতা ওকে গ্রাস করে ফেলেছে। মিসেস আয়েশা, ফারিহা, রাকিব সবাই একসঙ্গে ওর চারপাশে বসে আছে, কিন্তু তাদের উপস্থিতি পর্যন্ত ওর কাছে দূরের কোনো শব্দের মতোই লাগছে। ঘরটা বড় অদ্ভুত লাগছে এখন। হাত পা হিম হয়ে আসছে, শরীরটাও থরথর করে কাঁপছে, অথচ কোনো অনুভূতি নেই। এই খবর শোনার পরও কেমন যেন শূন্য লাগছে। আমি মা হব? শব্দটা কানে বাজছে বারবার, কিন্তু মনের ভেতর যেন ঢুকছে না। এই মুহূর্তে ওর চোখের সামনে ভেসে উঠেছে একটাই চেহারা, নির্জীব মানুষ। আতিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ওর মাফিয়ার নির্জীব মানুষ। ও কি এই খবরটা জানবে? জানলে কি করবে? ও কি জানতেও চাইবে? এসব প্রশ্নের উত্তর ও জানে না, জানতেও চায় না। কিন্তু একটা প্রশ্ন ওর মনে সজোরে ধাক্কা মারছে। এই সন্তানের জন্য কি বাবার উপস্থিতি জরুরি? ও কি এই সন্তানের জন্য নিজের অস্তিত্বের যুদ্ধ চালিয়ে যাবে, নাকি না? ওর এখনই এসব ভাবতে ভালো লাগছে না। জানো, ফারিয়ার কণ্ঠটা ওকে বাস্তবে ফিরিয়ে আনলো। ও চোখ তুলল। ফারিয়া ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। তুই ঠিক আছিস? আতিয়া আস্তে আস্তে মাথা নাড়ল, যদিও সত্যিটা হলো না, ও ঠিক নেই। ও একদম ঠিক নেই। রাকিব আতিয়ার দিকে তাকিয়ে বুঝতে পারছে ওর অনুভূতিগুলো একসঙ্গে ওর মধ্যে ঢুকে গেছে, কিন্তু প্রকাশ পাচ্ছে না। আতিয়া সব কিছু চেপে রাখতে চাইছে। ও এসব মুখ ফুটে বলতে চাইছে না, কিন্তু চুপ থাকলে কি সব সমস্যা শেষ হয়ে যাবে? রাকিব গলায় একটু খ্যাকারি দিয়ে বলল, ভাবি, তুমি চাইলে কিছুক্ষণ একা থাকতে পারো। আমরা তোমাকে চাপ দিতে চাই না, কিন্তু প্লিজ তুমি নিজের কষ্টটা আমাদের থেকে লুকিও না। আতিয়া ওর দিকে তাকালো, একটা শুকনো হাসি দিল। আমার কোনো কষ্ট নেই রাকিব ভাইয়া। কথাটা শুনে ফারিয়া হতবাক হয়ে গেল। রাকিব হতাশ হয়ে মাথা নাড়ল। ও জানে আতিয়া যা বলছে সেটা সত্যি না। ও এখনো বিশ্বাস করতে পারছে না যে ওর জীবনে এত বড় পরিবর্তন আসছে, কিন্তু ও যদি এভাবে অনুভূতিগুলো লুকিয়ে রাখে, তাহলে সেটা কি ওর জন্য ভালো হবে? রাকিব মনে মনে ভাবল, আবরার যদি এখন এখানে থাকতো তাহলে কি পরিস্থিতি এমন হতো? কিন্তু সেই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। আতিয়া জানে সে একা না, ওর চারপাশে সবাই আছে, সবাই ওর পাশে দাঁড়িয়েছে, কিন্তু ওর মনের ভেতরে একটা অন্ধকারের দেওয়াল তৈরি হয়ে গেছে। ও কিছু অনুভব করতে চাইছে না, কারণ অনুভব করলেই ওর কান্না আসবে। ও জানে একবার ভেঙে পড়লে আর নিজেকে সামলাতে পারবে না। ওর এখন কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পাচ্ছে না, কারণ ও জানে যে মানুষটা ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যে মানুষটাকে ও সমস্তটুকু দিয়ে ভালোবেসেছিল, সেই মানুষটাই এখন ওর পাশে নেই, এবং ও জানে না সে কখনো ওর পাশে ফিরে আসবে কিনা। ঘরটা এখন একদম নিস্তব্ধ, সবাই চলে গেছে, আতিয়া একা দ্বারের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরব ছিল। তারপর ধীরে ধীরে পা ফেলতে ফেলতে ঘরটিতে প্রবেশ করলো। তার মনে এমন এক অদ্ভুত চাপ যা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। তার অবচেতন মন তাকে বলছিল একা থাকতে হবে, একা থাকতে হবে। একাই ঠিক। সবার চলে যাওয়ার পর ঘরটা যেন আরো শূন্য হয়ে গেল। আতিয়া ধীর পায়ে বেডের একপাশে রাখা টি টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের ওপর একটি ছবি রাখা, আবরারের ছবি। ছবিটি হাতে নেওয়ার আগে কিছুক্ষণ তাকিয়ে রইল। একটি বেদনামাখা নিঃশব্দে তার চোখ ছবিটিতে স্থির হয়ে রইল, যেন সেখানে আবেগের কোনো ভাষা নেই, কিন্তু তা সত্ত্বেও সে অনুভব করতে পারছে আবেগগুলো দানা বাঁধছিল তার ভেতরে, অথচ ও কিছুই বলছিল না। অবশেষে সে ধীরে ধীরে আবরারের ছবিটা হাতে তুলে নিল। তার একটুখানি হাসি খেলে গেল ঠোঁটে, তবে সেই হাসির সাথে চোখে জল জমে উঠল। তারপর অপ্রকাশিত অনুভূতির প্রবাহে সে তার ডান হাতটা নিজের পেটের ওপর রাখল, যেখানে আবরারের রক্ত রয়ে গেছে
যেখানে তার অস্তিত্ব রয়েছে, আতিয়া অনুভব করলো তার ভেতর এক নতুন জীবন গড়ে উঠছে। আবরারের অস্তিত্ব তার মাঝে মিশে আছে এবং সে শুধু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো, যেন সেই অনুভূতি আরো গভীরভাবে উপলব্ধি করতে পারে। কিছুক্ষণ পরে চোখ খুলে সে মিষ্টি একটা হাসি দিল। এটা ছিল এক ধরনের হালকা আনন্দ, কিন্তু সেই হাসির ভেতরে ছিল এক গভীর বেদনা। কিন্তু কেন কেন সে সম্পূর্ণ খুশি হতে পারছে না? সবকিছু যেন অন্যরকম ছিল, এক অদ্ভুত অনুভূতির গহীনে। আতিয়া আর কিছুক্ষণ আবরারের ছবির দিকে তাকিয়ে রইল। চোখের কোণে অশ্রু জমে উঠল, তার মুখে হাসির এক অদ্ভুত রেশ ছড়িয়ে পড়েছিল। হাসিটা ছিল মিশ্র অনুভূতির, দুঃখ, ক্ষোভ এবং ভালোবাসার এক অদ্ভুত মিশেল। তার চোখে অশ্রু থাকলেও তার চোখে এক ধরনের শক্তি এবং সাহসও ছিল, যেন সে নিজেই তার পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত। আতিয়া নিজের মনের মধ্যে আবেগকে প্রবাহিত হতে দিল। নিজের পেটের ওপরে হাত রেখে সে কথা বলতে শুরু করলো, যেন আবরারের অস্তিত্ব তার মধ্যে অবিচ্ছিন্নভাবে বিরাজ করছে। এই যে মাফিয়ার নির্জীব মানুষ, দেখেন আপনার অস্তিত্ব আমার মধ্যে বিরাজ করছে। নিশ্চয় আরেক মাফিয়া আসছে। আতিয়া মিষ্টি কিন্তু শক্ত কণ্ঠে বলল, তার কথা যেন শক্তি এবং দৃঢ়তা দিয়ে পরিপূর্ণ ছিল। তার চোখে জল চকচক করেছিল, কিন্তু হাসির ঝলকে সেটা মিলিয়ে যাচ্ছিল। আর সে আরো দৃঢ়ভাবে বলল, আর আমার মাফিয়া ছেলেকে আমি একদম আপনার মতো হতে দিব না। নির্জীব মানুষ, আমার মাফিয়া ছেলের বউ যেন আমার ছেলেকে নিয়ে গর্ব করে, সেটাই করব। এটাই শেখাবো যে বাবা বউকে বেশি আদর করবে, একদম মারবে না, নয়তো বউ রাগ করবে, কথা বলবে না, তোমাকে পচা বলবে। এরপর আতিয়া হালকা হাসি দিয়ে খিলখিল করে উঠল। তার হাসি যেন একটি নতুন পৃথিবীকে আলোকিত করেছিল, যেখানে তার মনের সব অনুভূতি মুক্তভাবে রয়ে যাচ্ছিল। হাসির মাঝেই তার চোখে একটি গভীর তীক্ষ্ণতা ছিল, যেন সে নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়ে উঠেছে। আতিয়া ছবিটা বুকের কাছে চেপে ধরে বলল, ও নির্জীব মানুষ, আসেন না আমার কাছে। দেখেন আজ কত বড় একটা খুশির খবর শুনলাম, কিন্তু আমি খুশি হতে পারছি না। আমার খুশি তো সব আপনার কাছে। নির্জীব মানুষ, ফিরে আসেন আমার কাছে। আমাকে একবার সুযোগ দিন, আমি প্রমাণ করে দিব যে সব দেখা সত্যি হয় না, সেগুলোই তো থাকে প্রকৃত বাস্তব। এভাবে আতিয়া তার মনুষ্যত্বের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে গেল। তার ভাষার মধ্যে ছিল এক নির্জীব মানুষের প্রতি বিদ্রুপ, আর তার নিজের অস্তিত্বের মধ্যে যে শক্তি তৈরি হয়েছে তা স্পষ্ট হয়ে উঠল। সন্ধ্যা 6টা বাজতেই ফাহাদ বাড়ির সবাই একে একে চলে গেল। কেউ দ্বিতীয়বার আতিয়ার কাছে ফিরে এলো না। ওরা বুঝতে পারছে আতিয়ার একটু একা থাকা দরকার। হয়তো নিজের সাথে কিছু সময় কাটানোই এখন ওর জন্য ভালো হবে। তাই কাউকেই কিছু না বলেই ওরা বিদায় নিল। সবার চলে যাওয়ার পর গোটা বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শুনশান নীরবতা নেমে এলো চারপাশে। আতিয়া এখনো আবরারের রুমে বেডের এক পাশে চুপচাপ বসে আছে, হাতে একটা ছবি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটার দিকে। ওর চোখে না কোনো জল, না কোনো অভিব্যক্তি, যেন ভিতরে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। ওদিকে মিসেস মোহনা খাবারের প্লেট হাতে নিয়ে ধীর পায়ে রুমের সামনে এসে দাঁড়ালেন, কপালে চিন্তার ভাঁজ। আতিয়া দুপুর থেকে কিছুই খায়নি, আর এই অবস্থায় না খেয়ে থাকলে তো চলবে না। সে তো এখন আর একা নয়, তার শরীরের ভেতর আরেকটা প্রাণ স্পন্দিত হচ্ছে। এই অবহেলা শুধু ওর নিজের প্রতি নয়, সেই ছোট্ট প্রাণের প্রতিও। তাই আর দেরি না করে ধীরে ধীরে দরজার ফাঁক গলে ভেতরে প্রবেশ করলেন তিনি। ভেতরে ঢুকেই আতিয়াকে দেখে একটু থমকে গেলেন। মেয়েটা যেন একেবারে স্থির হয়ে বসে আছে, কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। নিঃশ্বাস নিচ্ছে কিনা সেটাও বোঝা যায়। মিসেস মোহনা একটু এগিয়ে গেলেন, তখনই চোখে পড়ল আতিয়ার হাতে ধরা আবরারের একটা ছবি। হয়তো কোনো পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বসে আছে। গভীর শ্বাস ফেললেন মিসেস মোহনা।
এই অবস্থায় আতিয়ার একা থাকা ঠিক হচ্ছে না। আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসলেন তিনি। নরম হাতটা বাড়িয়ে আতিয়ার ঘাড়ে রাখলেন। স্পর্শটা অনুভব করলো কিনা কে জানে। আতিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। ওর দৃষ্টি এখনও ছবিটার দিকে স্থির, যেন ছবিটার মধ্যে সে তার অস্তিত্বের টুকরো খুঁজে বেড়াচ্ছে।